2021 সালে আর্জেন্টিনার হয়ে সে 10টা অফিসিয়াল ম্যাচ খেলছিল। অর্থাৎ 2021 সালে তো কোপা আমেরিকাও ছিল। একজন ফুটবলার একটা ন্যাশনাল টিমের হয়ে এক বছরে 10টা ম্যাচ খেলতেছে, এটা কিন্তু খুবই ছোট কোনো সংখ্যা নয়। এক বছরে 10টা ম্যাচ খেলা কিন্তু খুবই একটা বড় বিষয়। তো এই যে সে এতগুলা ম্যাচ খেলার সুযোগ পাইল, মোটামুটি বলা যায় যে এরপর থেকেই তার আর কোনো ধরনের পিছু টান কিংবা পেছনে ফিরে তাকানোর কোনো ধরনের কোনো সুযোগ ছিল না। এই 2021 সালটাই বলে দিতেছে লিওনেল স্কালোনি তার উপরে শুরুতেই, মোটামুটি বলা যায় যে শুরুতেই তার উপরে কী পরিমাণ ভরসা রাখছিলেন। তো বর্ষার কিন্তু সে প্রতিদানও দিতেছে। আপনারা মাঠে খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করে থাকবেন যে লিওনেল স্কালোনির একটা ইশারা, অর্থাৎ তাকে কেন্দ্র করে কিংবা তাকে উদ্দেশ্য করে যদি যদি তিনি একটা মানে ইশারা দেন, ওই ইশারাটা কিন্তু সে বুঝে ফেলতে পারে এবং সে অনুযায়ী কিন্তু সে তার খেলাটা চালিয়ে নিতে পারে। নিকোলাস ইভান গঞ্জালেস বর্তমানে সে ইউভেন্টাসের হয়ে খেলতেছে, অর্থাৎ সিরিয়ার ক্লাব ফিওরেন্তিনা থেকে সে লোনে আসছে ইউভেন্টাসে। তো ফিওরেন্তিনার সাথে সে এগ্রিমেন্টে আছে, কিন্তু ফিওরেন্তিনা তাকে ইউভেন্টাসে লোনে পাঠাইছে এবং ইউভেন্টাসে সে অফিসিয়ালি ইতিমধ্যে 3টা ম্যাচ খেলে ফেলছে এবং চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ পার্টিসিপেট করছে। সে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ফার্স্ট ইলেভেনে ছিল, অর্থাৎ স্টার্টিং ইলেভেনে, এবং ওইখানে সে একটা স্কোরও পাইছে। তো সে ইউভেন্টাসে আসার পর থেকেই সুযোগ পাইতেছে, এটা তার জন্য অবশ্যই একটা ভালো দিক। ফিওরেন্তিনার সাথে সে চুক্তিতে আছে। নিকো গঞ্জালেজের ইউভেন্টাস, ফিওরেন্তিনা এবং ইউজিএল এর প্রসঙ্গ থেকে সরাসরি যদি ন্যাশনাল টিমের একটা প্রসঙ্গে আসি, অর্থাৎ আমরা প্রায়ই একটা কথা শুনতে পাই বা দেখি যে এরকম একটা প্রসঙ্গ যে নিকো গঞ্জালেজকে লিওনেল স্কালোনি কেন বারবার দলে নেয় এবং সুযোগ দেয়। তো এই প্রসঙ্গটা মানে খুবই জোরালোভাবে দেখা যায়। এমনটাও শোনা যায় যে পাওলো দিবালাকে মানে যেই পরিমাণ সুযোগ দিছে লিওনেল স্কালোনি, তার থেকেও ডাবল কিংবা তার থেকেও অনেক বেশি সুযোগ নিকোলাস গঞ্জালেসকে দেওয়া হয়েছে। এর কারণটা কি? আমার কাছে মনে হয় যে নিকো গঞ্জালেস যেই পরিমাণ তার ভ্যালুটা প্রোভাইড করতেছে, তার যে ডিসিপ্লিন এবং ডেডিকেশন শো করতেছে, মূলত এগুলাই তাকে অনেক বেশি এগিয়ে রাখতেছে দলে জায়গা পাওয়াতে। লিওনেল স্কালোনির যেই ধরনের সাইকোলজি কিংবা যেই ধরনের প্লেয়ার সে পছন্দ করে, তার মধ্যে একটা ক্যাটাগরি হইল যে কোন প্লেয়ারটা হার্ড ওয়ার্কিং, অর্থাৎ কোন প্লেয়ারটা খুব বেশি কাজ করতে পছন্দ করে বা অনেক বেশি মানে কাজে মনোযোগী। তো এই দিক থেকে নিকো গঞ্জালেসকে এগিয়ে রাখতেই হয়। পাওলো দিবালাকে এখানে মানে আনতেছি টেনে এই কারণে যে যেহেতু নিকো গঞ্জালেসকে নিয়ে এই ধরনের কথা শোনা যায় যে এই প্লেয়ারটা কেন মানে দলের সুযোগ পায়, দিবালাকে কেন সুযোগ দেওয়া হয় না। তো পাওলো দিবালা সে সুযোগ পায় না, সেখানে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, কিন্তু নিকো গঞ্জালেসের সাথে যখন তুলনা আসে তখন আমার কাছে মনে হয় যে সাম্প্রতিক সময়ে নিকো গঞ্জালেস যেই ধরনের সুযোগগুলা পাইছে সবগুলা সুযোগেই সে তার সর্বোচ্চটা অর্থাৎ বেস্ট সে ডেলিভার করছে। অর্থাৎ লিওনেল স্কালোনি তাকে যেরকমভাবে চাইছে ঠিক সেইভাবেই সে নিজেকে উপস্থিত কিংবা প্রেজেন্ট করতে পারছে ন্যাশনাল টিমের হয়ে। মূলত এই কারণটাই আমার কাছে মনে হয়। তাছাড়া নিকো গঞ্জালেজের হার্ড ওয়ার্কিং কিংবা মাঠের মধ্যে তার যেই ধরনের কাজ, ওইটাকে তো আপনি পাশে রেখে কোনোভাবেই কথা বলতে পারবেন না। সে একদম সামন থেকে পেছনে, সে তো স্টার্ট করতেছে বর্তমান সময়ে লেফট উইঙ্গে, কিন্তু সে তো মিডিয়া এসেও হেল্প করে, সে তো একদম ব্যাক সাইড, অর্থাৎ ডিফেন্ডিং যে মন মানসিকতাটা, যেই মেন্টালিটিটা, ওইটাও তো আমরা মাঠে তাকে শো করতে দেখি। তো এই বিষয়টা তাকে অনেক বেশি এগিয়ে রাখতেছে বর্তমান সময়ে দলে জায়গা পাওয়াতে। 1998 সালে জন্মগ্রহণ করা নিকোলাস ইভান গঞ্জালেজের অভিষেক হয়েছিল আর্জেন্টিনার জার্সিতে 2019 সালে। অর্থাৎ 2019 সাল থেকে সে মানে এখন পর্যন্ত তার তার কাজ কিংবা পারফরমেন্স দুইটাই আর্জেন্টিনার হয়ে চলমান আছে। বলা যায় যে লিওনেল স্কালোনি যখন আসছিলেন তখনই তাকে খুঁজে বের করছেন এবং দলে সুযোগ দিছেন। মূলত আমার কাছে মনে হয় যে তখন থেকেই, অর্থাৎ 2019 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত সে যতগুলা সুযোগ পাইছে সবগুলাতেই সে তাকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করতে পারছে। এবং বিশেষ করে যদি আমি বলি এই 2019 সালেই, তো 2019 সালেই সে কিন্তু আসার পরে তার কিন্তু পজিটিভিটি খুবই ভালো ছিল। তো এইটা তাকে খুব বেশি হেল্প করছে পরবর্তীতে মানে দলে থাকার ক্ষেত্রে আর কি। তো সে কিন্তু সুযোগ পাইছে এবং সুযোগটা সে তার যতটুকু ক্যাপাবিলিটি ছিল ততটুকু দিয়ে সে কিন্তু অর্জন করে নিছে। এই কারণেই মূলত আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে এসেও তার এত ভ্যালু। 26 বছর বয়সী এই স্মার্ট ফুটবলার, স্মার্ট বলতেছি এই কারণে তার গেম প্লেটা আমার খুবই ভালো লাগে। অর্থাৎ
সে যে স্টাইলে খেলে ওই কারণে আমি তাকে স্মার্ট বলতেছি। সে বর্তমানে ফিওরেন্তিনার সাথে চুক্তিবদ্ধ আছে, যদিও ইউভেন্টাসে সে লোনে আছে। আমি বলছি ফিওরেন্তিনাতে 2021 সালে সে সাইন করে, যা বর্তমান অবধি রানিং। ফিওরেন্তিনাতে আসার আগে সে ছিল স্টুটগার্টে, অর্থাৎ স্টুটগার্টের হয়ে সে মোটামুটি বলা যায় যে 2018 থেকে 21 সাল সে ওইখানে পার করছে। যে স্টুটগার্টের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে এই কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ তারা ম্যাচ খেলছিল। তো ওই স্টুটগার্টের হয়েও সে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার সুযোগ পাইছিল। ওইখানে তার ক্যারিয়ার মোটামুটি বলা যায় যে ক্লাবের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল। তো ওইখানে যে 72 ম্যাচ খেলছে, অর্থাৎ 72টা ম্যাচ খেলার সে সুযোগ পাইছিল, 22টা গোল আছে ওইখানে তার। স্টুটগার্টে মোটামুটি বলা যায় যে ওইখান থেকেই তার ন্যাশনাল টিমে কল আসে, অর্থাৎ সে যখন স্টুটগার্টে ছিল ওইখানের পারফরমেন্সটা লিওনেল স্কালোনির চুকে পড়ছিল এবং সেখান থেকেই কিন্তু তাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছিল। যা সে যখন ডাক পাইছে 2019 সালে, তখন থেকেই সে তার জায়গাটা পাকা করে ফেলছে। মানে আস্তে আস্তে যে সে যতটুকু সুযোগ পাইছে ততটুকুকে লুফে নিছে আর কি। আর্জেন্টিনার এসকোবার নামক একটি জায়গায় জন্মগ্রহণ করা এই ফুটবলার 2021 সালে আর্জেন্টিনার হয়ে সে 10টা অফিসিয়াল ম্যাচ খেলছিল। অর্থাৎ 2021 সালে তো কোপা আমেরিকাও ছিল। তো ওই সময়টাতে সে মোটামুটি বলা যায় যে 10টা ম্যাচ খেলার সুযোগ পায়। একজন ফুটবলার একটা ন্যাশনাল টিমের হয়ে এক বছরে 10টা ম্যাচ খেলতেছে, এটা কিন্তু খুবই ছোটো কোনো সংখ্যা নয়। এক বছরে 10টা ম্যাচ খেলা কিন্তু খুবই একটা বড় বিষয়। তো এই যে সে এতগুলা ম্যাচ খেলার সুযোগ পাইল, মোটামুটি বলা যায় যে এরপর থেকেই তার আর কোনো ধরনের পিছু টান কিংবা পেছনে ফিরে তাকানোর কোনো ধরনের কোনো সুযোগ ছিল না। এই 2021 সালটাই বলে দিতেছে লিওনেল স্কালোনি তার উপরে শুরুতেই, মোটামুটি বলা যায় যে শুরুতেই তার উপরে কী পরিমাণ ভরসা রাখছিলেন। তো ভরসার কিন্তু সে প্রতিদানও দিতেছে। আপনারা মাঠে খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করে থাকবেন যে লিওনেল স্কালোনির একটা ইশারা, অর্থাৎ তাকে কেন্দ্র করে কিংবা তাকে উদ্দেশ্য করে যদি তিনি একটা মানে ইশারা দেন, ওই ইশারাটা কিন্তু সে বুঝে ফেলতে পারে এবং সে অনুযায়ী কিন্তু সে তার খেলাটা চালিয়ে নিতে পারে। 2021 সালে সে 10টা ম্যাচ খেলার সুযোগ পাইছিল, যেটাকে আমি অনেক বিশাল ব্যাপার হিসাবে দেখতেছি আর কি। 2022 সালে সে 6টা ম্যাচ খেলার সুযোগ পায়, 2023 সালে সে 9টা ম্যাচ খেলছিল এবং 2024 সালে এসে সে খেলছে 11টা ম্যাচ। অর্থাৎ 2021 সালে সে ন্যাশনাল টিমের হয়ে 10টা ম্যাচ খেলছিল, কিন্তু সেটা এখন 2024 সালে এসে 11টা ম্যাচে দাঁড়িয়েছে। তো তার বর্তমান যেই অ্যাকসেপ্টেন্সটা আর্জেন্টিনার জন্য, সেইটার গভীরতা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। সে যে মানে লিওনেল স্কালোনি যেই পরিমাণ চাইতেছে তার কাছ থেকে, আমার কাছে মনে হইতেছে যে সে ঠিক পরিমাণই দিতে পারতেছে, কারণ তার যে খেলার ধরনটা সেটা কিন্তু তার কাছে খুবই পরিষ্কার এবং আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি তাকে খুবই পছন্দ করেন। আর পছন্দ করেন বলেই 11টা ম্যাচ খেলার মতো এত বড় একটা সংখ্যা তাকে কিন্তু দিয়েছেন। তো এটা কিন্তু খুবই মানে একটা তার জন্য খুবই মানে পজিটিভ একটা দিক বলেই মনে করতেছি। নিকো গঞ্জালেজের ক্লাব ক্যারিয়ারটা শুরু হয় আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন লিগ দিয়ে, অর্থাৎ আর্জেন্টাইন প্রিমিয়ারা যে ডিভিশনটা আছে ওইখানে খেলার মধ্য দিয়েই তার ক্লাব ক্যারিয়ারের শুরু। সে তো তারপরে স্টুটগার্টে গেল, স্টুটগার্ট থেকে তারপরে ফিওরেন্তিনাতে, এবং ফিওরেন্তিনা এখন তাকে বর্তমানে লুনে দিছে ইউভেন্টাসে। তার সিনিয়র ক্লাব লেভেলটা শুরু হয় 2016 সালে, অর্থাৎ 2016 থেকে 18 পর্যন্ত সে আর্জেন্টিনোস জুনিয়র্স অর্থাৎ আর্জেন্টিনা এই দলের হয়ে আর্জেন্টিনার যে ফার্স্ট ডিভিশন লিগে আছে ওইখানে পার্টিসিপেট করছিল। তো ওইখান থেকেই মূলত তার ক্লাবের যাত্রাটা শুরু। তারপরেই তো সে বিভিন্ন ক্লাবে গেল, একাধারে বলা যায় যে জার্মানি থেকে শুরু করে ইতালি বিভিন্ন জায়গাতে সে তার খেলার অভিজ্ঞতা আছে। তার শুরুতেই সে 44 অর্থাৎ 44টা ম্যাচ খেলছিল এই যে আর্জেন্টিনা ফার্স্ট ডিভিশন লিগ ওইখানে। তো ওইখানে সে 11টা গোল করছিল। তো ওইখান থেকেই তার শুরু। তারপরে সে আস্তে আস্তে করে এখন সে ইউভেন্টাসেই আছে। ক্লাবের হয়ে তার পারফরমেন্সের খুব বেশি নামডাক না থাকলেও সে ন্যাশনাল টিমের হয়ে নিজেকে খুব ভালোভাবেই সবার সামনে উপস্থাপন করছে, সেটা বলার কোনোভাবেই অপেক্ষা রাখে না। তাছাড়া সে ইতিমধ্যে 254টা অফিসিয়াল ম্যাচ খেলছে। 254টা ম্যাচ কিন্তু অনেক বড় একটা ম্যাচের সংখ্যা। সে কিন্তু যথেষ্ট পরিমাণ খেলার সময় পাইতেছে দুইটা জায়গাতেই। তো এটা তার জন্য অবশ্যই খুবই ভালো একটা দিক। সে এই এতগুলা ম্যাচ খেলে মাত্র 73 অর্থাৎ 73টা গোল করতে পারছে। তাকে কিন্তু গোলের হিসাব দিয়ে কোনোভাবেই মানে পরিমাপ করাটা আমার কাছে মনে হয় যে ঠিক হবে না। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের মানে নিজস্ব কিছু গুণাবলী থাকে কিংবা খেলার স্টাইল থাকে,
ঠিক তেমনি আমার কাছে মনে হয় যে নিকো গঞ্জালেজের তার নিজস্ব একটা খেলার মানে স্টাইল আছে। সে খুব বেশি যে গোলের দিকে ফোকাস করে বা সে স্কোরিংয়ে খুবই ভালো, সেটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। গোল ছাড়াও তো খেলা আছে, কিন্তু গোলটা অনেক বেশি ম্যাটার, ঠিক আছে সেটা, কিন্তু গোল ছাড়াও তাকে যে অন্যান্য জায়গা আছে সেটা দিয়েও তাকে পরিমাপ করাটা অবশ্যই যৌক্তিক হবে বলেই আমি মনে করতেছি। এবং এই জায়গাটায় লিওনেল স্কালোনি বারবার বিবেচনায় আনতেছেন, আর আনতেছেন বলেই সে কিন্তু এতগুলা ম্যাচ বারবার ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পাইতেছে। নিকো গঞ্জালেজ আর্জেন্টিনার অলিম্পিক টিমের হয়েও পার্টিসিপেট করছিল, অর্থাৎ 2019 সালে যে আন্ডার 23 টিমটা ছিল ওইখানে সে পার্টিসিপেট করছিল এবং ওইখানে সে 3টা ম্যাচ খেলার সুযোগ পায়। এই প্লেয়ারটাকে আমার খুবই ভালো লাগে, মানে তার খেলার স্টাইলটা আমার কাছে খুবই পছন্দ হয় আর কি। তো অবশেষে তার ইউথ জায়গাটা বা তার যে ফুটবলে আসাটা ওইটা বলেই শেষ করতে চাই। তার ইউথ জায়গাটা শুরু হয় মূলত সে যেখান থেকে ক্লাবের সিনিয়র পর্যায়টা শুরু করছিল, অর্থাৎ আর্জেন্টিনোস জুনিয়র্স, ওইখান থেকেই মূলত তার শুরু, অর্থাৎ 2005 থেকে 2016, মোটামুটি বলা যায় যে 11 বছর। এই 11 বছর সে এই জায়গাটাতে কাটিয়েছিল এবং ওইখানে সে খেলে তারপরেই তো তাদের হয়ে সে অফিসিয়ালিভাবে অর্থাৎ সিনিয়র পর্যায়েও সে পার্টিসিপেট করছিল। এই একাডেমিতেই ইউথ জায়গাটা কাটিয়েছিলেন দিয়াগো আর্মান্দো মারাদোনা, যিনি বর্তমানে পৃথিবীতে নাই।